তাকে দাসী কিংবা কর্মচারী হিসেবে সম্বোধন করেছেন। বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। শেখ হাসিনা ভারতের কর্মচারী ছিলেন। আমার বুবু যখন ইলিশ নিয়া জনগণের সামনে দিয়া ভারত গিয়া দিয়া দেয়, তখনই নরেন্দ্র মোদী এবং ভারতের লোকজনরা এই সমস্ত কথা বলে। আজকে লজ্জা আওয়ামী লীগের নেতাকর্মীদের বলতেছি, কাদের জন্য এত কিছু করছেন? ভারতের জন্য। এখন তো উল্টা দিকে তারা অ্যাকশন নিতেছে। হাসিনা কি দাস ছিল? তার বাবা দেশ স্বাধীন করছে এত গর্ব করে বলে, আজকে সেই হাসিনার সম্মান কোথায়? তারা এত নিকৃষ্ট মনে করে, দাসীর মতো সম্মানও তাকে তারা দিতে চাচ্ছে না। প্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, আপনাদের সবাইকে স্বাগতম। এটা লজ্জার আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য। অবশ্য আজকে যে ভিডিও চিত্রগুলো আমি আপনাদেরকে দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, কারণ আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। ভারত যদিও আমাদের বয়কটের ডাক দিয়েছিল যে আমরা কোনো হাসপাতালে তাদেরকে নিব না, তাদেরকে চিকিৎসা দেব না, হোটেলে বন্ধ, সব জায়গা থেকে আমাদের অবরোধ করছিল, কিন্তু ঘটনা ঘটছে উল্টা দিক। তারা আমাদের ছাড়া চলতেই পারে না। দাদাবাবুরা যে আমাদের উপরে কথা বলে, আমরা যদি সেখানকার পেঁয়াজ না কিনি, আমরা যদি সেখানকার হাসপাতালে না যাই, আমরা যদি টাকা না দেই, ভারত চলবে না। এটা ভারতকে বুঝতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, ভারতের যখন পাশায় মনে করেন যে চাম নাই, যখন দেখছে যে না দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন তারা নিচু হতে শুরু করছে। আজকের ভিডিওটি আমি আপনাদেরকে জানাবো। আজকের দিনের যে আপডেটটা আসছে সেটা হচ্ছে, আজকে আপনারা জানেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের একটা বৈঠক ছিল, তারা সেখানে আলোচনা করছে অনেক দিন পর। শেখ হাসিনা যাওয়ার পর এটাই প্রথম বৈঠক এবং অনেক গোপন বিষয়ে সেখানে আলোচনা হয়েছে। কি আলোচনা হলো, একজন দেশের নাগরিক হিসেবে আমি মনে করছি এ ব্যাপারে আপনার জানা থাকা জরুরি। আপনি কি মনে করেন আলোচনা করে কোনো কিছু সমাধান করা ভালো, নাকি ভারতের সাথে কোনো প্রকার কোনো আপোষ চলবে না? অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখবো, তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শেখ হাসিনাকে এবং মোদীকে যারা অপছন্দ করেন তারা একটা লাইক করবেন। চলেন কি হলো মিটিংয়ে, আলোচনাটা শুনে আসি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দিল্লির পক্ষে নেতৃত্ব দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার সকাল 10টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়ি বহর পদ্মায় প্রবেশ করে। এর আগে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নিতে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সোমবার সকালে ঢাকায় আসেন। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে এটি বিক্রম মিস্ত্রির প্রথম বাংলাদেশ সফর। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিড তথা খোলা মনে আলোচনা হয়েছে। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। এর সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। ভারতের পররাষ্ট্র সচিবের সাথে যেসব বিষয় নিয়ে কথাবার্তা বলেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা জানেন যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। এই প্রেক্ষিতে কনসালটেশনসে উভয় প্রতিনিধি দল বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক, সেই সম্পর্ককে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছেন। কনসালটেশনসে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি ফ্র্যাঙ্ক অ্যান্ড ক্যান্ডিড তথা খোলা মনে আলোচনা হয়েছে। আমরা বলেছি বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নিকট আমরা আমাদের দুদেশের মধ্যে বিদ্যমান সকল অনিষ্পন্ন বিষয়সমূহের দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য ভারতের সহযোগিতা কামনা করি এবং এ লক্ষ্যে আমরা একযোগে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেছি। আমি দুই দেশের সাধারণ জনগণের ভেতরে আস্থা ও বিশ্বাস বিনির্মাণের গুরুত্বের উপরে জোর দিয়েছি এবং এক্ষেত্রে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা রোধে ভারতের সক্রিয় ভূমিকা আশা করেছি। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের
অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। আপনারা অবগত রয়েছেন যে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনা আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি প্রতিটি জীবন মূল্যবান, ওয়ান লাইফ ইজ টু মেনি। এই লক্ষ্যে ভারত সরকারকে দৃশ্যমান কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে আমরা অনুরোধ করেছি। তাছাড়া আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম নির্মূলে ভারতের সহযোগিতা সহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছি। আজকের আলোচনায় আন্তঃনদী বিষয়সমূহ গুরুত্ব পেয়েছে। আমি তিস্তা নদীর পানি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার উপর জোর দেই। গঙ্গা পানি চুক্তির মেয়াদ 2026 সালে উত্তীর্ণ হয়ে যাবে। সে প্রেক্ষিতে তা নবায়নের প্রক্রিয়া শুরু করার উপরও আমরা গুরুত্ব দিয়েছি। এছাড়াও আরও যে কয়টি আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন সংক্রান্ত চুক্তি দুই পক্ষের মধ্যে আলোচনাধীন সেসব সম্পন্ন করার জন্য বিশেষ জোর দেই। বন্যা পূর্বাভাস, উপাত্ত কিংবা ডেটা আদান প্রদান সহ বন্যা প্রতিরোধে ভারতের সার্বিক সহযোগিতা কামনা করি এবং এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের মেকানিজম গঠন করার বিষয়েও আলোচনা করি। ভারত আমাদের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির জন্য বিদ্যমান ট্যারিফ, প্যারা ট্যারিফের মতো বাধাসমূহ দূর করার উপায়ের উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমরা ভারত থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগের গ্রহণেরও অনুরোধ করেছে। আপনারা জানেন যে বর্তমানে ভারতের সাথে জ্বালানি এবং বিদ্যুৎ খাতে আমাদের পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আমরা ভারত থেকে বর্তমানে প্রায় 2656 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনার বিষয়েও ভারতের সহযোগিতার প্রয়োজন। এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশে অবস্থানরত 1.2 মিলিয়ন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে ভারতের সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছি। প্রতি বছর পর্যটন এবং চিকিৎসা উপলক্ষে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভারত সফর করে। তাদের ভিসা প্রাপ্তি সহজীকরণ সহ অন্যান্য কনসুলার ইস্যু সহজীকরণের জন্য আমরা অনুরোধ জানিয়েছি। যে সকল বাংলাদেশি নাগরিক ভারতের আদালতে দেওয়া সাজা বাংলাদেশে অথবা ভারতে ভোগ করছে, তাদের সাজা মওকুফের বিষয়ে ভারতের যথাযথ বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ভারতে আটক বাংলাদেশের জেলেদের মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। আজকের আলোচনায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একযোগে কাজ করার বিষয়ে ভারত সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আপনারা জানেন ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনস একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা 2023 সালের নভেম্বর মাসে এফওসির সর্বশেষ বৈঠক নয়াদিল্লিতে করেছিলাম। এই প্রেক্ষিতে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের চলমান সহযোগিতামূলক কার্যসমূহের বিষয়ে আজকের এফওসিতে করা সার্বিক আলোচনা বা পর্যালোচনা পরবর্তীতে এই বিষয়গুলোকে এগিয়ে নিতে বা আমাদের প্রাধিকারমূলক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো যদি পারস্পরিক সদিচ্ছা থাকে এবং ঐক্যমত থাকে তাহলে তার মাধ্যমে সমাধান হবে বলে আমরা মনে করছি। দিল্লিতে সুবিধাজনক সময় পরবর্তী ফরেন অ্যাফেয়ার্স কনসালটেশনসে অংশগ্রহণের জন্য ভারতের পররাষ্ট্র সচিব আমাকে আমন্ত্রণ জানিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিও চিত্রটি দেখছেন, দেখেন যে আলোচনা হয়েছে এটা বাংলাদেশের সাথে তারা সম্পর্কটা টিকাইতে চায়। আমি যেটা বুঝলাম যে পার্শ্ববর্তী দেশের সাথে ঝগড়া করে ফায়দা কিন্তু কোনো দেশেরই না, কিন্তু ভারতকে এ পরিমাণ হাসিনা জিনিসপত্র দিচ্ছে, এতটা গোলামি তার করছে যে একজন দেশ নেত্রী যেভাবেই হোক তার বাবা কিছু তো করছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই, তাই না? তো সেই জায়গা থেকে তারা আজকে ভারত এত বড় কথা বলে। একজন ভারতের সাংবাদিক যে শেখ হাসিনা দাসী ছিল, গোলাম ছিল, এটা একটা লজ্জার। হ্যাঁ, তো এত কিছু দেওয়ার পরে এই কথা শোনার লাগে। তো ভারত তো আমাদের আসলেও ভালো চায় না, স্বার্থের জন্য ভারত আমাদের কাছে আসছে। ভারতের কলকাতায় অবস্থা খুবই ভয়াবহ। সেখানকার ট্যাক্সি ড্রাইভাররা পর্যন্ত ভিডিওতে বলতেছে যে আমরা যাত্রী পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ বাংলাদেশি ছাড়া সেখানে তারা হাঁটে চলাচল করে। এখন ভারত যে এত বড় বড় করে, তাদের তো এখন বাথরুমই নেই অনেক জায়গায়। আমাদের বাংলাদেশ ভারতের চাইতে 1000 গুণ উন্নত, এটা তাদেরকে বুঝতে হবে এবং এটা না মানলে কিছু করে না। হ্যাঁ, আপনাদের অনেক পারমাণবিক বোমা টোমা অনেক শক্তিশালী আপনারা, কিন্তু সেই শক্তি দিয়ে কি বিজয় সম্ভব? যদি হতো তাহলে তো বদরের যুদ্ধে কাফেররাই বিজয় লাভ করতো। এত সৈন্য, এত বাহিনী, এত অস্ত্র, সংখ্যায়ও বেশি। গাজওয়ায়ে হিন্দ হবে এবং ভারত আমরা বিজয় করব। তা আমাদের সাথে আপোষ ছাড়া আমাদের বিরুদ্ধে লাগতে গিয়া নিজেদের ক্ষতি ডাইকা আনাটা এটা ভারতের জন্য বোকামি ছিল, বেশি ফাল পারছে। এই যে শুভেন্দু এই গরু সাহেব কি যেন ফাল পারে, মানে এর পদ ভিতর দিয়ে দেওয়ার লাগবে, এর পদের নেশা উঠছে খুব। এই এক শুভেন্দুর জন্য আজকে কলকাতার এই অবস্থা। বেশি লাফালাফি ভালো না দাদারা। সম্পর্ক আমার মানে ভাষা খারাপ করতে মনে চাই কিন্তু পারি না, বুঝছেন?
আমাদের দেশে হিন্দুরা যেভাবে থাকে তাদের উপর তো কোনো নির্যাতন হয় না, কিন্তু ভারতে মুসলিমদের উপরে কী পরিমাণ অত্যাচার হয় আপনার ভিডিও চিত্রগুলো তো দেখছেন। এটা তো আর নতুন করে বলার কিছু নেই, তাই না? তো যাই হোক, ভিডিও করতেছি, আজান হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও কিছু কথা ছিল পরবর্তী ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।